আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, বেশ কিছু রাজনৈতিক ঘটনা প্রবাহ চলছে। এর মধ্যে একটা সংখ্যালঘুদের সমাবেশ দেখলাম শুক্রবারে, এবং ভারতের পররাষ্ট্র দপ্তর থেকেও একটা এর প্রতিক্রিয়া। সংখ্যালঘুদের বিষয়টা কোনোভাবেই আহ আহ, যেন মিট হচ্ছে না, অথচ তেমন কোনো এই যে দুর্গা পূজা, এর মধ্যে যে দিনগুলো গেল, তেমন কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু তারপরেও এই ইস্যুটাকে বারবার সামনে আনা হচ্ছে। এর মধ্যে পাহাড়ি জনগোষ্ঠীর সেই অঞ্চলে কিছু ঘটনা প্রবাহ, এই দুইটাকে মিলায় এখন একটা আন্দোলন চলছে। আপনি কি মনে করছেন, এটা আসলে মানে খুব না উদ্বিগ্ন এটা হওয়ার মতন কোনো ঘটনা কিনা? না উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা কিনা সেটা পরে, কিন্তু আমি তো দেখছি নিউজটা। আপনি যেটা বলছেন এটা প্রথম আলোতে আজকে আসছে। শিরোনামটা এরকম: নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন সংখ্যালঘু ও পাহাড়িরা। চতুর্থ পৃষ্ঠায় নিউজটা। মানে দেখলে মনে হয় যে না জানি কি হচ্ছে রে ভাই। তবে আপনি যেটা বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিক্রিয়া দিছে। আপনি যদি মনে করেন সহজ সরল বিশ্বাসে একটা মন্তব্য করেন প্রতিবেশী দেশ হিসাবে, এটা আমরা একসেপ্ট করব যে ঠিক আছে ভাই, তোমার দেশে সংখ্যালঘুর দিকে খেয়াল রাখো। আবার আমরাও যদি বলি যে ভাই আমার দেশ, আপনার দেশেও তো আমরা সংখ্যালঘু মুসলমানরা, সেদিকে খেয়াল রাখেন। এটা যদি সহজ সরল বিশ্বাসে হয়, কোনো আপত্তি নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যদি এমন হয় যে এই ঘটনাগুলো এরকম যে শুধু পত্রিকার দেশে বিদেশে শিরোনাম হওয়া দরকার, এরকম যদি হয়। কেন বলছি কথাটা? হম হম। আপনি প্রথমত আমি আপনাকে যদি বলি, দেখেন এটা গতকালকে সমাবেশ হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় ও পাহাড়ি জনগোষ্ঠী অনিরাপদ অবস্থায় রয়েছে বলে মন্তব্য মন্তব্য করেছেন বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট। পাহাড়ি এবং সংখ্যালঘু, তার মানে এরা বাংলাদেশি না তার কথায়। আমার প্রশ্নটা হচ্ছে এরা থাকে কোথায়? বাংলাদেশের ম্যাপের মধ্যে, এবং পরিষ্কার তারা বাংলাদেশের নাগরিক। তাহলে আপনি এটাকে আলাদা করছেন কেন? প্রথমত আপনাকে বলতে হবে বাংলাদেশি। আপনি বাংলাদেশি হিসাবে নাগরিক অধিকার থেকে বঞ্চিত, আইনের চোখে সমান না, বা আইনের ভালো দৃষ্টি পাচ্ছেন না, ন্যায় বিচার পাচ্ছেন না, সেজন্য আপনি মাঠে আন্দোলনে নামেন যে বাংলাদেশে সুশাসন নাই, আমরা ন্যায় বিচার চাই। আপনার সাথে আমিও থাকবো, আমি কেন, সবাই থাকবে। পাশাপাশি আপনাদেরকে একটা কথা বলার জন্য অনুরোধ, চিন্তা করার জন্য অনুরোধ করছি। যারা এই কথাটা বলতেছেন সংখ্যালঘু, সম্মিলিত সংখ্যালঘু জোট, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো যে এই বলতে যা বুঝায় নিরাপত্তাহীনতা। আমরা যদি মুসলমানদেরকে সংখ্যাগরিষ্ঠ ধরেন, আপনি বলেন তো এই সংখ্যাগরিষ্ঠ লোকগুলো নিরাপদ কিনা বাংলাদেশে? বাংলাদেশের সরকারদের যে আচরণ আমরা গত 16-17 বছর যে দেখেছি, তাতে কি এই এই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়টা তারা নিরাপদ ছিল? লক্ষ লক্ষ লোক নাগরিক আইন বঞ্চিত হয়েছে, নাগরিক অধিকার বঞ্চিত হয়েছে, এটা তো এই বাংলাদেশী। তো সেখানে কি আপনি একবারও বলেন যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের লোক আজকে সরকার দ্বারা নির্যাতিত? একবারও বলেননি। কাজেই সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বিষয় না, বিষয়টা হচ্ছে প্রথমত আপনাকে ভাবতে হবে সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ভোট থেকে বঞ্চিত, এই কথাটা তো তারা বলে না। সেটাও সেটা শুধু আপনাকে বলতে হবে যে আমরা বাংলাদেশি, এবং আপনি আইনের সুবিধা থেকে বঞ্চিত। আরো জোর গলায় বলবেন বাংলাদেশের সুশাসন বলতে কিছু নাই, যেটুকুই ছিল সেটা গত 14-15 বছরে একেবারে ডিস্ট্রয় করে ফেলেছে। আমি ওয়াদা করছি আপনাদের পাশে আমরা থাকবো। আইনের শাসন নাই, সুশাসন এস্টাবলিশ করার জন্য আপনি মাঠে নামেন, আপনি কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। আপনি যদি একটা ইউনিভার্সিটি হোস্টেলে থাকেন, সেই রুমে যদি আপনার রুমমেট থাকে 3-4 জন, আপনি যদি সবাই একে অপরের বন্ধুত্ব সুলভ একটা এক রুমমেট না ভাবতে পারেন যে আমরা এই রুমের বাসিন্দা, এইটুক যদি ভাবতে না পারেন, আপনার সমস্যার অন্ত থাকবে না। কাজেই আপনাকে প্রথম ভাবতে হবে না বাংলাদেশি। এবং শুধু তাই না, বরং আপনারা যদি ওখানে দাঁড়ায় বলেন, ওই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া, শুধু আমরা না, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় যারা, তারাও আইন থেকে বঞ্চিত, আইনের আইনের সুবিধা থেকে বঞ্চিত, নাগরিক অধিকার থেকে বঞ্চিত। কথাটা আমি কেন বলছি? কথাটা বলছি এই গতকালকে যে সমাবেশ হলো সেখানে একজনে বলছেন অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে 8 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ধর্মীয় নেতা গোপীনাথ দাস ব্রহ্মচারী বলেন, ভেরি ইম্পর্টেন্ট, উনি কি বলছেন? 1971 সালের পর থেকে যে সরকারই এসেছে,
সবাই সনাতনীদের উপর নির্যাতন করেছে, কোন সরকারের আমলেই এসব অত্যাচারের বিচার করা হয়নি। ফ্যান্টাস্টিক। তার মানে কি, আপনি তো গত 16 বছরও নিরাপদ ছিলেন না। আপনি তো তাহলে গত 16 বছরও নিরাপদ ছিলেন না আপনারা। কাজেই বিষয়টা দেখেন যে বিষয়টা আসলে বাংলাদেশি ভাবা দরকার। শুধু মাত্র একবার বাংলাদেশি ভাবেন আপনাদেরকে, আই এম শিওর আপনার সাথে সাথে 50% প্রবলেম রিডিউস হয়ে যাবে। আমি নিশ্চিত করে বলতে পারি। যখন ভাবতে পারবে, আমি জানি না আপনি ভাবতে পারবেন কিনা, আমি মনে করি ভাবা উচিত। এবং আপনার উপরে যদি হিন্দুর বাড়িতে চুরি হয় সেটা যেমন চুরির মামলা, মুসলমানের বাড়িতে চুরি হলো চুরির মামলা, হিন্দু যদি মুসলমানকে হত্যা করে খুনের মামলা, মুসলমানও যদি হিন্দুকে হত্যা করে খুনের মামলা। এখানে কোনো ধর্মীয় মামলা আসবে না। তাহলে বিষয়টাকে ওইভাবে ভাবতে হবে। শুধু এইভাবে ভাবেন, ইনশাল্লাহ আপনি দেখবেন বহু সমস্যার সমাধান হয়ে গেছে। তারপরে আপনাদের 8 দফা দাবি, এই 8 দফা দাবির ভিতরে 2টা দফা আমি একটু টানবো। একটা দফা হইলে আপনি একটা হিন্দু মন্ত্রণালয় চেয়েছেন, সংখ্যালঘু মন্ত্রণালয় চেয়েছেন, এটা আপনি দাবি করতে পারেন। আমি এটা অমূলক ভাবছি না ভাই, ফর গডসে, আমি অমূলক, আপনি দাবি করতেই পারেন। কিন্তু আমাদের একটা ধর্ম মন্ত্রণালয় আছে। তবে ধর্মের বিষয় ধর্মীয় ভাবে ফিল করতে হয়। সেক্ষেত্রে যদি রেগুলার সরকার যখন থাকবে, আপনাদের হিন্দু সম্প্রদায়ের কাউকে বা সংখ্যা লঘু সম্প্রদায়ের পক্ষ সবাই মিলে যদি কাউকে মনোনীত করে বা নির্বাচিত হয়, তেমনি একজনকে ডেপুটি মিনিস্টার করা যেতে পারে। এই দাবিটা আমি আমার কাছে অমূলক নয়। পাশাপাশি দুর্গাপূজা আপনারা 5 দিন ছুটি চেয়েছেন, সেখানে আমি একটু কথা বলি। দুর্গাপূজা আপনি 5 দিন ছুটি চাইতেই পারেন, সেটা নিয়ে আমার আপত্তি নাই। কিন্তু আপনার 5 দিন ছুটি কি সরকারি ছুটি কিনা, অর্থাৎ দেশটা 5 দিনের জন্য ছুটিতে যাবে কিনা, সেটা একটা বিষয়। যেমন আমি দেখছি প্রতিবেশী দেশে ঈদের দিন জাস্ট 1 দিন ছুটি দেওয়া হয়, জাস্ট 1 দিন। কিন্তু দুর্গাপূজা উপলক্ষে আপনাদের বড় পুজো সেখানে 7-8 দিন ছুটি থাকে। আমার এটা কিন্তু আমি কোনো দোষের ধরছি না, যেহেতু এটা একটা বড় উৎসব। বাংলাদেশেও আপনি ছুটি পেতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো এটাকে বিবেচনায় নিয়ে ওই দুর্গাপূজা উপলক্ষে যেমন আমরা 1 দিন ছুটি পাই, সেটা পুরো দেশের ছুটি না হয় 1 দিনই হলো। কিন্তু যারা সংখ্যা, আপনারা যারা এই ধর্মের, তারা আপনার 3-4 দিন ছুটি সরকারের কাছ থেকে দাবি করতেই পারেন। এবং সেটা যদি সরকার দেয় তাতে ব্যক্তিগতভাবে আমার আপত্তি নাই, কারণ আপনাদের এটা বড় পূজা। কিন্তু দেশটাকে যদি 5 দিনের জন্য বন্ধ করেন তাহলে সেটা সঠিক হবে না, কারণ আমরা তো এনাফ আমার কাছে মনে হয়। তো এই 2টা বিষয় আমি আপনাকে উপস্থাপন করলাম। সুতরাং আমি সবশেষে আবারও বলবো, আপনার প্রথমত যারা পাহাড়িয়াকে বাংলাদেশে থাকেন না, পাহাড়ি, চাকমা, সাঁওতাল, গারো সবই তো বাংলাদেশে থাকেন। আপনারা কি নিজেকে বাংলাদেশি ভাবেন কিনা? বাংলাদেশি ভাবলে কি সমস্যা থাকবে না? আপনারা আপনাদের ওখানে আলো পৌঁছাতে দিচ্ছেন না, ওখানে ঢুকলে আপনারা বাধা দেন। কথার কথা বলছি, কেন? আপনারা সমাজে আসেন, সমতল ভূমিতেও আসেন, কোথাও সমস্যা নাই। কিন্তু আপনারা ওখান থেকে আসবেন না, আর আপনারা ওখানে একটা ব্যারিয়ার তৈরি করতেছেন, এবং যেটা বাংলাদেশের রাজনৈতিক ইস্যু হচ্ছে। আপনাদের নিজেদেরকে বাংলাদেশি ভাবেন, তাহলে এই সমস্ত বিষয়গুলোকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করবেন না। কারণ আমার কাছে মনে হয় এই সংখ্যালঘু ইস্যুটা, যেহেতু আইনের সুশাসন নাই, কথাটা বলছি, আইনের সুশাসন নাই, আইনের শাসন নাই, এই দাবি করেন, নাগরিক অধিকার থেকে বঞ্চিত। এইটা আপনি সংখ্যালঘু হিসেবে বঞ্চিত নন। আমি একটা কথা পরিষ্কার বলতেছি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনি ধর্মীয় যত উৎসব আছে আপনার মতো করে পালন করবেন, কিন্তু যে কোনো অপরাধ রাষ্ট্রের প্রচলিত আইনে বিচার হবে, বাংলাদেশের আইনে বিচার হবে। সুতরাং আপনি যেখানে ধর্ম উৎসব করতেছেন সেখানে যদি কোনো হামলা হয় আপনি বিচার করবেন। আমার বাড়িতে হামলা হলে যেমন হামলার মামলা হয়, ভাঙচুরের মামলা হয়, একই মামলা হবে। আপনি সংখ্যালঘু বিষয়টা টানছেন কেন? আপনি আপনার বাসায় চুরি হয়, সবাই কি জানে বাংলাদেশের যে আপনি এই বাসাটা হিন্দু এই জন্য চুরি করব, কিংবা এই বাসাটা মুসলমানের এই জন্য চুরি করব? চোর কি, চোরের কাছে ডিটেলস আছে? ডোন্ট সে দিস ওয়ে, থিঙ্ক দ্যাট অল উই আর বাংলাদেশি, 50% প্রবলেম সলভ হয়ে যাবে। ইটস মাই চ্যালেঞ্জ। জি, অনেক ধন্যবাদ। দ্বিতীয় আরেকটি বিষয়, আজকে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 3য় দফায় সংলাপ হচ্ছে, সম্ভবত সংস্কার, এটি যে কত দ্রুত সংস্কার এবং কি কি সংস্কার, এবং নির্বাচন নিয়ে তা বিএনপির মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে। অন্য রাজনৈতিক দলগুলো মুখ ফুটে বলছে না, তারা যেটা বলতে চাচ্ছে যে দ্রুত বেগে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া। আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। শুনেন, পুরাতন বিল্ডিং যদি আপনি ধরেন, একটা বিল্ডিং এ আছে 5 তলা, সেই বিল্ডিংটাকে যদি বুয়েট থেকে ইঞ্জিনিয়ার এনে বলেন ভাই এই বিল্ডিংটাকে লোড নিতে পারবে কিনা, 8 তলা করবো বা 10 তলা করবো,
কিছু সংস্কার করব। আপনি কি দেখবেন বুয়েটে এসে অনেক আলাপ টালাপ লাস্টলি বলবে যে ভাই সংস্কার করতে কত কঠিন কাজ, কারণ কোন ইটে টোকা দিবেন, কোন জায়গায় এটা টোকা দিলে কোন জায়গাতে কি পড়ে যায়, কারণ সংস্কার একটা কঠিন কাজ। এবং যে বাজেট আসবে তাতে দেখা যায় তবে ভাঙ্গে একটা নতুন বিল্ডিং বানান, তাতেও দেখবেন খরচ কম। কথার কথা বলছি, এটা মানে হচ্ছে এই সংস্কার করাটা খুব কঠিন কাজ। মানে যে কোনো জিনিসটা লেখার পর সংশোধন করা বা পরিবর্তন করা খুব কঠিন কাজ, কারণ একটা ধারার সাথে আরেকটা ধারা ইন্টারলিঙ্ক। আপনি একটা ধারা ঠিক করতে যাবেন আরেকটা ধারার সাথে দেখা যাবে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। অর্থাৎ সংস্কারের কাজটা খুব কঠিন, এটা সময় সাপেক্ষ, যেমন কঠিন এবং এটা ব্যয় করতে হবে, দুইটা জিনিসই আছে। তো এখানে অর্থের প্রয়োজন আছে, তা আশা করি ইউনূস সাহেব ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন যে ওনার অর্থের সমস্যা হবে না। এটা সংস্কারের জন্য যদি এই আলী রিয়াজ সাহেবকে টাকা দিতে হয়, রাজ্জাকি সাহেবের টাকা দিতে হয়, মোস্তাফিজুরের টাকা দিতে হয়, সেটা তার অসুবিধা হবে না। সেই জায়গাটা আমি ইতিমধ্যে দেখছি, কেননা অলরেডি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছে, শুধুমাত্র মনে হলো যে ইউনূস সাহেবের সাথে দেখা করতে আসছে, সৌজন্য সাক্ষাৎ, আইসে আবার 18,000 শ্রমিক নিয়ে যাবে, মানে অলরেডি কথা দিছে। মানে দিস ইজ কল ফ্রেন্ডশিপ, ইউর কানেকশন কন্ট্যাক্ট শুড বি লাইক দিস। তো সেক্ষেত্রে সংস্কার, এই যে সংস্কারের বিষয়টা যারা বলছেন, আমি ইতিমধ্যে অনেকে শুনেছি যে রাজনৈতিক দলরা বলেন যে কিচ্ছু করতে পারতেছেন না, প্রশাসনকে নামাইতে পারতেছেন না, আপনি রাজনৈতিক দলের থেকে লোক নিয়ে জাতীয় সংসদ সরকার গঠন করেন, এমন কথাও বলছেন। তা আমি তাদের কাছে সবই একটা নিবেদন করতে চাই, আপনি হাইপোথেটিক্যালি কল্পনা করেন যে বিএনপি থেকে 5-7 জন নেওয়া হইলো, বা জামাত ইসলাম থেকে 3 জন, ছোট ছোট দলের থেকে 1 জন 2 জন করে আপনার রাজনৈতিক দলের 20টা লোকরে উপদেষ্টা বানাইলেন, আছে আরো 20 জন 40 জন। আপনারা বলেন তো প্রশাসনকে মাঠে কিভাবে নামাবেন, পুলিশকে কিভাবে মাঠে নামাবেন, আর সিভিল প্রশাসন কিভাবে কাজ করাবেন? আপনার কাছে কি ফর্মুলা আছে? যদি থাকে তাহলে আপনি অস্থির হচ্ছেন কেন? থাকলে তো এটা ইউনূস সাহেবকে দিতে পারেন যে স্যার দিস ইজ দ্য ফর্মুলা, এই ফর্মুলায় এই লোকগুলাকে মাঠে নামানো যায়। ইউনূস সাহেবের তো বিরাট সমস্যা, প্রশাসন নামতেছে না, পুলিশ নামতেছে না, আপনি আমি গালাগালি করছি, কিন্তু আপনার কাছে যদি ফর্মুলা থাকে তো দেন না কেন? উনি তো এই যে প্রশাসনে নিয়ে কাজ করতে গেলে তো সংস্কার করতে অসুবিধা হবে। উনি তো প্লেন নাই, উনি বৈশাখ আছে যে আমি সংস্কার করাবো, ওদিকে পাহাড়ি আর বাঙালি আন্দোলন, ওদিকে বাইতুল মোকাররমের মারামারি। আমার তো জায়গাটা মসৃণ না। আপনি যদি এমন বলেন যে মারামারি কাটাকাটি যা খুশিতে হইতে থাকুক, চুরি ডাকাতি যা খুশিতে হইতে থাকুক, আমি সংস্কার করি, তখনও তো তারে গালাগালি করবেন। তাহলে আপনারা ফর্মুলা দেন, যে ইউনূস সাহেবকে একটা ফর্মুলা দেন যে আপনারা ক্ষমতায়, মানে আপনাদেরকে জাতীয় সরকারে নিলে আপনারা কিভাবে পুলিশ মাঠে নামাবেন, কিভাবে সিভিল প্রশাসন কাজ, আল্লাহর দোহাই একটু দেন। আজকে তো আপনারা দেখা করবেন, আজকে তো ইউনূস সাহেবের সাথে দেখা করবেন, আমি আপনাদের অনুরোধ করতেছি যে আপনারা তাকে ফর্মুলা দেন, যদি দিতে পারেন আপনাদের সাথে আমি আসি। গডসে কালকে ইউনূস সাহেব আপনি গালাগালি করবেন, আমি ইউনূস সাহেবকে গালাগালি করব, যদি ফর্মুলাটা গ্রহণযোগ্য হয়। তা না হলে তাকে সময় দিতে হবে। আপনারা কি মনে করেন ব্যক্তি ইউনূস সাহেবের চেয়ে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ব্যক্তি আন্তর্জাতিক ভাবে ক্ষমতাশালী আছে? কেউ যদি মহান অলিউল্লাহ হয়ে থাকেন সেটা ভিন্ন কথা, সে আল্লাহর সাথে দিদার লাভ করে থাকেন ভিন্ন কথা, ওটা আমি আপনি জাগতিক ভাবে যদি আসেন, আপনি আনেন তো, যারা এক টেলিফোনে 57 জন লোক রিলিজ হয়। আজকে এখন পর্যন্ত ইউনূস সাহেবের ভয় প্রশাসন, মানে প্রশাসন নামতেছে না তা নয়, প্রশাসন ইউনূস সাহেব বলছে মনোবল হারিয়ে ফেলছে, নামতেছে না, সেটা তার প্রতি নন কোঅপারেশন। কিন্তু কালকে ইউনূস সাহেব চলে যাক, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রশাসনের, পুলিশ এবং সিভিল প্রশাসন মাঠে নামবে, আমি নিশ্চিত করে বলে দিলাম। আপনারা যদি শুধু ইউনূস সাহেব না থাকে, মাইনাস ইউনূস, আপনি কালকে নামবে, বাকি উপদেষ্টারা জাস্ট লেজ গুটিয়ে বাড়িতে চলে যাবে। কারণ ব্যক্তি, অন্য যে উপদেষ্টা আছে, কিসের আসিফ নজরুল, কিসের রেজওয়ানা সাহেব, কিচ্ছুর ভ্যালু নাই, সব লেজ গুটিয়ে পাল্লাবে। এটা জাস্ট একটা পিরামিডের মতো মজবুত হেভি ওয়েট উনি এই মুহূর্তে আছেন। সুতরাং এটাকে মূল্যায়ন করতে হবে। ইউনূস সাহেবকে ধাক্কা দিয়ে কালকে আপনারা বসতে পারেন ক্ষমতায়, নির্বাচন করলে বিএনপি ক্ষমতায় আসবে, এই মুহূর্তে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু আপনাকে ভাবতে হবে যে ইউনূস সাহেবের মতো লোক কি সামাল দিচ্ছে। তারপরে যদি সিম্পলি বলি, 2টা মাসও তো হয় নাই রে ভাই, 2টা মাসও তো হয় নাই, আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। ইউনূস সাহেবকে আমি বললাম তো, আমি তার নিন্দা করব, গালি করব, সমালোচনা করব, কিন্তু তার মতো ব্যক্তিরা আমি কখনো অশালীন ভাষায় কথা বলবো না। অবশ্যই আমি তার সমালোচনা করব একটা রিজনেবল সময়ের পর। আর নির্বাচন চাচ্ছেন যারা, ডেফিনেটলি তাদের চাইতেই পারেন। কিন্তু আজকে দেখলাম জামাতে আমিরের কুষ্টিয়াতে কালকে একজন ডেপুটি নায়েবে আমির, উনি কিন্তু আবার একটা নির্বাচনের দাবিও তুলছেন।
ফাঁকে এই কথাটাও বলছেন, অতীতে আমরা দেখেছি যে এইরকম ক্ষমতায় এসে তারা একটা দল গঠন করতে চায়, এবং সেই দৃষ্টিকোণ থেকে বোধহয় তিনিও একটু নির্বাচনের জন্য চাপ দিয়েছেন। ফাইন, আপনি নির্বাচনের জন্য চাপ দেন, কোনো আপত্তি নাই। নতুন দল করার জন্য যদি কালক্ষেপণ করে, একটা বর্ডার লাইন, একজনে বলছে 18 মাস, আমাদের আর্মি চিফ বলছেন 18 মাস, যাই হোক, তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি কোনো সংস্কার কাজ করেন, ইউনূস সাহেবের নৈতিক দায়িত্ব একটা রোড ম্যাপ দেওয়া। সেটা কি? সংস্কার কতদিনের মধ্যে শেষ হতে পারে, এই ধরনের আপনাকে দিতেই হবে। এই কারণে দিতে হবে যে আপনি যদি একটা বিল্ডিং করেন, কনস্ট্রাকশন কাজ করেন, সেখানে কিন্তু আপনি এস্টিমেট নেন কত টাকা লাগতে পারে, কতদিনে শেষ হতে পারে। এই যে ডেভেলপাররা কাজ করে, তারা কিন্তু টাইম নেয়, একটা টাইম ফ্রেম আপনাকে দিতেই হবে। কিন্তু সেখানে অপশন থাকে, এই ডেভেলপাররাও কিন্তু অপশন রাখে যে দৈবিক কারণে বা অন্যান্য কোনো কারণে, বা যদি মালপত্র ঠিক মতো সরবরাহ না হয়, তাহলে টাইম এক্সটেনশন করা যায়, গ্রেস পিরিয়ড। কিন্তু আপনাকে একটা টাইম ফ্রেম দিতে হবে। আপনি যদি এইভাবে বসে থাকেন যে টাইম ফ্রেম দিবেন না, সেটা ইট ইজ নট ফেয়ার এন্ড জাস্টিফাইড। আপনার মতো সম্মানিত লোকের কাছ থেকে আমি মনে করি এটা আসা উচিত। আর আজকে যেহেতু রাজনীতিতে দেখা করবেন, আমরা দেখতে চাই আপনাদের যোগ্যতাটা। ইউনূস সাহেব একটা ফর্মুলা দিয়েছেন, যেই ফর্মুলায় ক্লিক করলে কালকে সকাল থেকে পুলিশ এবং সিভিল প্রশাসন কাজ করে। আর তা যদি না পারেন, তাহলে আপনারা যদি জাতীয় সরকার গঠন করতে চান, সেটা আমার কাছে মনে হয় যৌক্তিক নয়। অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন সমসাময়িক দুটি বিষয়, সংখ্যালঘু এবং পাহাড়িদের একটি দাবিনামা, আর অন্যদিকে রাজনৈতিক সংলাপ। নিশ্চয়ই দর্শক, আমরা বিদ্যমান পরিস্থিতি নিয়ে আগামীতে আবারও আবু হেনা রাজ্জাকের সঙ্গে মিলিত হব। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।